দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতির চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে, একই সাথে সেই সংকট সমাধানে উত্তরণের পথ খুঁজবার চেষ্টা করি। আজকে আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন। আমরা জানি যে মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত অনেকদিন ধরেই বাংলাদেশ। এর মধ্যে যে পট পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, সেখানে নতুন নেতৃত্ব, নতুন আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশ আসলে কেমন চলছে, কেমন আছে তা নিয়ে আমরা কথা বলতে চাই। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে একজন বিশেষ অর্থনীতিবিদ সময় দিয়েছেন। একজন অনেকদিন পর আসলে তাকে আমরা পেয়েছি। সেলিম রায়হান, পরিচিত মুখ, অর্থনীতিবিদ এবং সানেমের নির্বাহী পরিচালক। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে। স্যার, অনেক ধন্যবাদ জানাই যে আপনি আমাদেরকে ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। আমরা নতুন এক বাংলাদেশ, এই সময়ে আপনাকে প্রথমবারের মতো এই স্টুডিওতে পেলাম এবং শুরুতেই যেটি জানতে চাইবো, আসলে এক মাস কোনো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বা যে কোনো সরকারের জন্য যথেষ্ট সময় নয় মূল্যায়ন করবার। এরপরেও যদি বলি, বাংলাদেশ আসলে অর্থনীতির শক্তিমত্তার দিক থেকে এখন কেমন আছে সেটি দিয়ে আসলে শুরু করব। এরপর আমরা রপ্তানি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় যেতে চাই। অনেক ধন্যবাদ নিউজ 24-কে। আসলেই এক মাস যথেষ্ট সময় না এই বিষয়গুলো একটা কোনো একটা খুব কনক্রিট সিদ্ধান্তে আসার জন্য। তবে আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছি, সেই জিনিসগুলো হয়তো আমার মনে হয় আলোচনা করা দরকার। আপনি মূল্যস্ফীতি কথা বলছিলেন শুরুতে, এবং মূল্যস্ফীতি যেটা আমরা গত প্রায় 2 বছরের বেশি সময় জুড়ে যে অবস্থা দেখছি, তার খুব বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। সামান্য একটু কমেছে, কিন্তু এটাকে হয়তো আমি খুব গুরুত্ব দেব না, এই কারণে যে এখন এটা 10-এর বেশ ভালো উপরে। এবং সত্যিকার অর্থে আমরা তো এই প্রশ্নগুলো তুলছি, মূল্যস্ফীতি পরিসংখ্যানগত যে কিছু সমস্যা আছে মূল্যস্ফীতি ক্যালকুলেশনের ক্ষেত্রে, সেগুলো আশা করি সামনের দিনগুলোতে এই সমস্যাগুলো কেটে যাবে, আমরা আরও সঠিক চিত্রগুলো তুলে ধরবো। আমি এই কথাটা এই কারণেই বলছি, অতীতেও আমরা অনেক সময় দেখেছি মূল্যস্ফীতি নিয়ে আমরা হয়তো সরকারি যে সংখ্যাটা দেখি, বাজারে গিয়ে জিনিসপত্রের দাম অনেক সময় আমরা মিলাতে পারি না, জিনিসপত্রের দামটা অনেক বেশি থাকে। সুতরাং সেই বিতর্কের ভিতরে না গিয়েও আমি বলবো যে এখন একটা উদ্যোগ অবশ্যই নেওয়া হয়েছে যে কিভাবে এই পরিসংখ্যানগত সমস্যাগুলোকে সমাধান করা যায়। কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে জায়গাটা আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আসবে, একটা তো আছে নীতিগত দিক, সেটা তো আছে, এই পাশাপাশি পদক্ষেপগুলো ব্যাপার আছে। একটা রাজনৈতিক যে এক ধরনের এখনও অস্থিরতা আছে, এবং বিশেষ করে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, সরকারের প্রশাসন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় আমাদের একটু ভোগাবে, এবং আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের উপরে দেশবাসীর অনেক প্রত্যাশা, তারা এই দিকগুলো খুব নজর দিবেন। কারণ এটার উপর কিন্তু নির্ভর করবে, আপনি যে প্রশ্নটা করছিলেন যে অর্থনীতির কি মানদণ্ডে আমরা শক্তিশালী কোন দিক থেকে আছি, ইতিবাচক দিকগুলো সেই জায়গাগুলো কিন্তু খুব নির্ধারক হয়ে যাবে যে আসলে সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনাটা কিভাবে হচ্ছে। কারণ আমরা জানি যে অর্থনীতির উপর নিয়ন্ত্রণগুলো তখনই খুব ঢিল হয়ে যায়, খুব লুজ হয়ে যায়, যখন সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনাটা দুর্বল হয়ে যায়। আমি খুবই আশা করব, কারণ আপনারা জানেন যে গভর্নর পদে এমন একজন আছেন, ডক্টর আহসান এস মনসুর। তার দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং তিনি এইসব বিষয়ে দীর্ঘদিন খুব ভোকালও ছিলেন। ডক্টর সালাউদ্দিন আহমেদ, ডক্টর প্রফেসর ওয়াহিদুল মাহমুদ এবং প্রফেসর ডক্টর ইউনুস তো উনি আছেনই। অভিজ্ঞ মানুষ, আমাদের প্রত্যাশাটা অনেক। স্যার, সব মিলিয়ে যদি বলি যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে আইন শৃঙ্খলার কথা বলছিলেন। আমরা দেখছি পোশাক খাতে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, এবং বাইরে থেকে অনেকেই বলছেন যে এক ধরনের ষড়যন্ত্র চলছে, বস্ত্র খাতের অবস্থা খারাপ রয়েছে। আমাদের আসলে প্রাইভেট সেক্টরের অবস্থা তুলনামূলক নাজুক পরিস্থিতির দিকে। এই জায়গাগুলোতে উত্তরণের ক্ষেত্রে, এই জায়গাগুলোতে একটু গতিশীল করবার ক্ষেত্রে একটু অগ্রাধিকার ভিত্তিক কী ধরনের কর্মসূচি সরকার আসলে ভাবতে পারে, যেহেতু অভিজ্ঞ অনেকে আছেন বলছিলেন? না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন পোশাক খাতের ভবিষ্যৎ নিয়ে যখন আলোচনা করি, গতানুগতিক যে আলোচনাটা যেটা হয় দুর্ভাগ্যজনকভাবে, দেখুন আমরা কিন্তু পোশাক মালিক সমিতি, রপ্তানিকারক সমিতি, তাদের সাথে হয়তো আলোচনাটাই বেশি হয়। কিন্তু এখানে যে সবচেয়ে বড় একটা স্টেক হোল্ডার আছে, শ্রমিকরা, তাদের সাথে আলোচনা এবং তাদের যে দাবি দাওয়াটা আছে, সেখানে যে যৌক্তিক যে বিষয়ের দাবি দাওয়াগুলো আছে, সেগুলো কতটুকু বিবেচনায় নেওয়া হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আমি যেটা বলবো যে পোশাক খাতে এখন যে অস্থিরতা চলছে, সেটাকে কিন্তু আপনি কোন দিক থেকে দেখছেন, আপনি কি চেয়ারের এদিকে আছেন না ওদিকে আছেন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বোঝার। দ্বিতীয় হচ্ছে যে যখন ন্যায়সঙ্গত কিছু দাবি দেওয়া শ্রমিকরা হয়তো তুলেন,
এবং এরকম একটা অস্থিতিশীল অবস্থায় রাজনৈতিক, এর মধ্যে তো বিভিন্ন ধরনের এলিমেন্ট ঢুকে যাবেই যারা হয়তো পরিস্থিতিকে আরো জটিল করার চেষ্টা করবে, এবং সেটারও রিফ্লেকশন আমরা দেখছি। তো এই মুহূর্তে যেটা দরকার, যে আপনি প্রশ্ন যেটা করেছেন, যে সরকার, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ তাদের একসাথে বসে কাজ করতে হবে। একসাথে বসে তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে পোশাক খাতের এই মুহূর্তের সমস্যাগুলো কি। আমরা বেশ কিছু সমস্যা দেখছি, শ্রমিকদের যেমন ন্যায্য দাবি দেওয়ার কথাগুলো বলছিলাম, ফ্যাক্টরি স্পেসিফিক কিছু প্রবলেম আছে, কোনো ফ্যাক্টরিতে এই মুহূর্তে ম্যানেজমেন্ট নেই, সেগুলোকে কিভাবে একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা যেতে পারে। পাশাপাশি শ্রমিকদের দাবিগুলো, যেগুলো যৌক্তিক দাবি আছে, সেগুলো পূরণে কতটুকু মালিক পক্ষ এবং সরকার অঙ্গীকারবদ্ধ, সেই সুস্পষ্ট ধারণাগুলো দিতে হবে। এর মধ্যে যারা অন্যায় সুযোগ নিয়ে নানা ধরনের অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। সুতরাং এই যে পুরো প্রক্রিয়াটা, এটা কিন্তু একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে এবং সবার আস্থা নিয়েই করতে হবে। মানে এখানে যদি একতরফা যদি শ্রমিকদেরকে বাদ দিয়ে মালিক পক্ষকে নিয়ে সমাধান করার চেষ্টা করা হয়, অতীতে আমরা দেখেছি নিম্নতম মজুরির জন্য শ্রমিকরা তাদের জীবনও দিয়েছেন ওই লড়াইতে। সুতরাং এটা কিন্তু এই যে অসন্তোষ কিন্তু নানাভাবেই আছে, এটাকে প্রশমিত করার দায়িত্ব কিন্তু আমি মনে করি মালিক পক্ষ এবং সরকারের দুজনেরই। নিশ্চয়ই আমরা দেখেছি যে গত 15 বছর তো আসলে এগুলোকে এক ধরনের চাপিয়ে রাখা হয়েছে এবং এক ধরনের অপশাসনের মধ্য দিয়ে আমরা দেখেছি, দুঃশাসনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার সেটিকে সবসময় মালিকদের হয়ে তারা এক ধরনের লেজুর বৃত্তিমূলক যে বিজিএমইএ বা আমরা দেখেছি যে মালিকদের যা আধিপত্যবাদ, সেটি আসলে শ্রমিকরা যে কারণে তারা কিন্তু বঞ্চনার শিকারও হয়েছেন। এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দেখছি যে মানুষ আসলে অনেক দাবি দাওয়া নিয়ে যাচ্ছেন, সেটি একটা মফস্বলের মানুষও হয়তো এই মুহূর্তে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন, তার হয়তো একটা সংকট সমাধানের চেষ্টা করছেন। এই যে একটা দীর্ঘদিনের এক ধরনের অপশাসনের ফলে মানুষের মধ্যে যে ক্ষোভ, মানুষের মধ্যে যে এক ধরনের আকাঙ্ক্ষা, সেইগুলো আসলে পূরণ করা সরকারের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিনা, এত দাবি আসলে সেই জায়গাগুলো। অবশ্যই প্রতিদিনই তো আমরা নানা ধরনের দাবি এবং সেটি রাজপথ দখল হচ্ছে, সত্যি এগুলো একটা যৌক্তিক একটা ম্যানেজমেন্ট দরকার। এবং আসলেই আমি যেটা বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে অনেক প্রত্যাশা, তাদের কিন্তু অগ্রাধিকার নির্ধারণ করতে হবে, তারা কোনগুলো তারা প্রথমে করবেন এবং পর্যায়ক্রমে বাকিগুলো দিকে নজর দেওয়া, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে একটা বিষয় আসতে হবে যে যারা দাবি দেওয়াগুলো বিভিন্ন জায়গা থেকে তুলছেন, তাদের প্রপার এজেন্সি আছে কিনা, কাদের মাধ্যমে দাবি দেওয়াগুলো তুলছেন। এবং অনেক ক্ষেত্রে আপনি শ্রমিকদের কথা বলছেন, শ্রমিক সংগঠন কিন্তু শক্তিশালী, সত্যিকার অর্থে সেভাবে শক্তিশালী না বাংলাদেশে। মানে আমরা দেখেছি বিশেষ করে পোশাক খাতে দলীয়করণ হয়েছে, সেখানেও চরমভাবে দলীয়করণ হয়েছে এবং দলীয়করণের কারণে শ্রমিকদের স্বার্থটা সেভাবে রিফ্লেক্টেড হয়নি, দলীয় রাজনীতিটাই রিফ্লেক্টেড হয়েছে এবং সেই অসন্তোষগুলো রয়ে গেছে। সুতরাং আমরা হয়তো আমি যেটা বাস্তবতার দিক থেকে দেখি, যে এটা হয়তো দ্রুত এগুলোর মানে এই ধরনের যে বিভিন্ন সমাজের বিভিন্ন দিক থেকে যে দাবি দেওয়াগুলো এসছে, সেগুলো তো চট করে সমাধান সম্ভব না। কিন্তু যেগুলো দরকার সেগুলো হচ্ছে একটা যৌক্তিক আলোচনার একটা ক্ষেত্র প্রস্তুত করা দরকার। মানে যদি আলোচনার একটা ক্ষেত্র থাকে যেখানে সব বিভিন্ন পক্ষরাই তারা রাজপথ দখল না করে তার আলোচনাগুলোর মধ্যে তারা ইনভলভড হবেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারও তারা যদি স্পেসিফিক কিছু কমিটি ঘোষণা করে দেয় যে তারা এই খাতগুলোকে, তারা ক্ষেত্রে যে অসন্তোষগুলো হচ্ছে তারা এগুলো আলোচনার মাধ্যমে একটা সমাধানের পথ খুঁজে বের করবেন, এবং বিভিন্ন অংশীজনদেরকে নিয়ে, মানে এটা কোনো একক চাপিয়ে দেওয়া কোনো বিষয় না। তো সেই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার সব কিছুই কিন্তু, সব বিবেচনা, সব সিদ্ধান্ত তাদের কাঁধের উপরে যে নিতে হবে তা কিন্তু কোনো কথা নেই। বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিছু স্পেসিফিক কমিটি গঠন করতে পারে যারা এইসব বিষয়ে অভিজ্ঞ। কিছু কিছু উদ্যোগ তারা ইতিমধ্যেই নিয়েছেন। আপনি জানেন হোয়াইট পেপার কমিটি, তারপরে একটা রেভিনিউ মোবিলাইজেশন কমিটি, 6টা কমিশন করার কথা আমরা শুনছি। সুতরাং এই যে বাকি যে জায়গাগুলোতে আমরা দেখছি নানা ধরনের দাবি দেওয়া এবং অসন্তোষ, আমি মনে করি এই পথে অবশ্যই যাওয়ার সুযোগ আছে। স্যার, আমরাও নিশ্চয়ই সেটি আশা করব যে এই যে নতুন যে কমিশন গঠন, তাদের মধ্য দিয়ে একটা বড় পরিবর্তন আসবে। বিশেষ করে আর্থিক খাতের যে নেতৃত্বের কথা আপনি বলছিলেন, আমরা এসব নিয়ে কথা বলবো। একটা বিরতি নেবার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আসি। দর্শক, অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে আজকে আমাদের সাথে ডক্টর সেলিম রায়হান রয়েছেন, নির্বাহী পরিচালক সানেম, একজন অর্থনীতিবিদ। আমরা কথা বলবো সমসাময়িক অর্থনীতির আরও অনেক বিষয় নিয়ে। আশা করি আমাদের সাথে থাকবেন। ছোট্ট একটা বিরতি থেকে ফিরছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর সেলিম রায়হান রয়েছেন, নির্বাহী পরিচালক সানেম। আরও একবার স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে।
স্যার, আমরা যে আলোচনা আসলে বিরতির আগে করছিলাম, এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আপনি বলছিলেন। একই সঙ্গে আমরা যদি বলি যে উদ্যোগের কথায় আসি, সেখানে দেখতে পাচ্ছি যে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। আপনি নিজেও শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে রয়েছেন, হোয়াইট পেপার কমিটিতে রয়েছেন, এবং এর বাইরেও আমরা দেখছি যে 6টি কমিশন করা হচ্ছে। এর বাইরে আমরা রেভিনিউ মোবিলাইজেশন কমিটি করা হয়েছে। সব মিলিয়ে এই কমিটিগুলো আসলে কতখানি সফল হতে পারে, বা এই প্রেক্ষাপট আসলে এই কমিটিগুলো যদি কাজ করে সত্যিকার অর্থে আমরা এক ধরনের আউটকাম বা পরিবর্তন দেখতে পাবো বলে মনে করেন কিনা? না, আমি তো অবশ্যই আশাবাদী হতে চাই। আশাবাদী হয়েছে বলেই কমিটিতে আমি অংশগ্রহণ করেছি। পরিবর্তন অবশ্যই আসবে, তবে পরিবর্তন কিন্তু আসা অনেক কিছু পূর্বশর্ত আছে। যদি আমরা পরিবর্তনের জন্য মনে করি যে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন, আমরা যে হোয়াইট পেপার কমিটি, আমরা যে প্রস্তাবনাগুলো অথবা যে অ্যানালিসিসগুলো দেব, অথবা অন্যান্য যে কমিশনগুলোর কথা বলছেন তারা যে প্রস্তাবনাগুলো দেবেন, সেটা কিন্তু এই কমিটিগুলো কেউই বাস্তবায়ন করবে না। বাস্তবায়ন করতে হবে সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার, অথবা এই সরকার যদি পুরোপুরি করতে নাও পারে সামনের যে সরকার ক্ষমতায় আসবে তাদেরকে। সুতরাং তার অর্থটা হচ্ছে যে এখানে কিন্তু একটা রাজনৈতিক অঙ্গীকারটা খুব গুরুত্বপূর্ণ এই ধরনের সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য। আমরা হয়তো দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আগ্রহ আছেই এবং এক ধরনের রাজনৈতিক অঙ্গীকার আছে বলেই তারা কমিশনগুলো করেছেন। সুতরাং তারা হয়তো চেষ্টা করবেন এগুলো বাস্তবায়নের করার জন্য। কিন্তু এই বাস্তবায়নের ক্ষেত্রেও শুধু রাজনৈতিক অঙ্গীকারটাই একমাত্র বিষয় না। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে অংশীজন যারা আছে, তাকে আমরা স্টেক হোল্ডার বলি, তাদেরও কিন্তু একটা সাপোর্ট দরকার। কারণ আপনি দেখবেন এই কমিশনগুলো তারা যে বিষয়গুলো তুলে ধরছেন, অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার, রাজনীতির ক্ষেত্রে প্রশাসনিক, সাংবিধানিক নানা রকম সংস্কারের কথা বলা হচ্ছে। এইসব ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের অংশীজন আছে। আমরা যদি অর্থনীতির কথা বলি, প্রাইভেট সেক্টর আছে, এবং বিভিন্ন প্রাইভেট সেক্টরের মধ্যে বিভিন্ন ধরনের খাত উপখাত আছে। এর মধ্যে প্রশাসন আছে যারা এগুলো ইমপ্লিমেন্ট করবে, সরকারের নীতিগুলো, সংস্কার কর্মসূচিগুলো। এই সবাইকে কিন্তু একটা জায়গায় আনতে হবে অঙ্গীকারের জায়গা থেকে। সুতরাং এটা আমরা অতীতের সরকারগুলোর ভিতরেও দেখেছি, একদম ইমিডিয়েট পাস্ট যে সরকারের কাছে দেখেছি। নানা সময় হয়তো আমরা বড় ধরনের ঘোষণা দেখেছি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই করা হবে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে বরাদ্দ এত হবে, 2025 সাল নাগাদ 3% হবে জিডিপির অনুপাতে, অথবা 4% হবে। তো যেগুলো কিন্তু আসলে শেষ পর্যন্ত কথা হিসেবে রয়ে গেছিল। কারণ বাস্তবে ওগুলো ইমপ্লিমেন্ট করার জন্য যে ধরনের একটা পলিটিক্যাল সাপোর্ট, রাজনৈতিক একটা মোবিলাইজেশন দরকার ছিল, বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে একটা জায়গায় এনে, সেটা কিন্তু করার ক্ষেত্রে কোনো আগ্রহ দেখিনি। এগুলো একটা দিক। দ্বিতীয় দিক দেখেছি যে এই সংস্কার কর্মসূচিগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে যে প্রতিরোধগুলো আমরা দেখেছি, যারা এই সংস্কার বিরোধী নানা গোষ্ঠী, এবং গোষ্ঠীতন্ত্র তো আমরা দেখেছিলাম যে অতীতের সরকারকে কিভাবে প্রায় খেয়েই ফেলেছিল। সেই গোষ্ঠীতন্ত্রের বিরুদ্ধে যাওয়ার জন্য যে সাহস এবং এফেক্টিভলি গোষ্ঠীতন্ত্রকে আমি যদি বলি ডিফিউজ করা, সেই জিনিসগুলো না হলে কিন্তু সংস্কার কর্মসূচি সত্যিকার অর্থে বাস্তবায়িত হবে না। সুতরাং আমি প্রক্রিয়াটা দেখি খুবই মানে খুব ইভেন না, মানে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, অনেক সমস্যা আছে, অনেক ধরনের প্রতিরোধ আসবে, বাধা আসবে। কিন্তু যদি গুরুত্বপূর্ণ অংশীজনদেরকে নিয়ে একসাথে কাজ করা যায়, একটা যদি লিডারশিপ আসে সরকারের বিভিন্ন দিক থেকে, আর্থিক খাতে একটা লিডারশিপ, রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে, প্রশাসনিক সংস্কার, সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে, তাহলে আমি মনে করি হয়তো সংস্কার কর্মসূচির একটা আমি ভবিষ্যৎ দেখতে পাই যেগুলো বাস্তবায়নের। নিশ্চয়ই স্যার, আমরা আশা করি। কিন্তু এখানে বোধহয় একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে সেখানে জনমানুষ যারা রয়েছেন এবং যারা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন, সামাজিক সংগঠন রয়েছেন, সবারই বোধহয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে এখানে একটা সহিষ্ণুতার পরিচয় দেওয়ার বিষয় রয়েছে, যেটি আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বারবার যদি এই সরকারকে বলা হয় যে আপনারা কবে নির্বাচনে যাবেন, সেটি একটা আরেক রকম চাপ তৈরি হয়ে যায় কিনা? হ্যাঁ, রাজনৈতিক দলগুলো তাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ হচ্ছে যে তাদের রাজনীতির বিষয় নিয়ে তারা কথাবার্তা বলবেন। সুতরাং আমার কাছে মনে হয় যে নির্বাচন কখন কি হবে এগুলো নিয়ে হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের তাদের দাবি দেওয়া থাকতেই পারে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যে গণ আন্দোলনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে, যে জন আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার সাথে একটা গুরুত্বপূর্ণ সংস্কার না করেই নির্বাচনে যাওয়াটা কতটুকু সঙ্গতিপূর্ণ। সুতরাং সেই জায়গাটা আমার কাছে মনে হয় একটা ওপেন ডিসকাশনের পার্সপেক্টিভ। আপনি যদি আমার মতামত জানতে চান, আমি মনে করি যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করা দরকার। আমরা যদি সত্যিকার অর্থে অতীতে যে ধরনের অন্যায়, অবিচার এবং
প্রশাসনকে ব্যবহার করে প্রশাসনকে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে, ব্যবসাকে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে, এবং গোষ্ঠীতন্ত্রের যে আধিপত্য আমরা দেখেছি, রাজনীতির নামে যেভাবে আমরা দুর্নীতির ব্যাপক প্রসার দেখেছি, সেই সব থেকে যদি আমরা মুক্ত হতে চাই, একটা যদি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশের কথা যদি বলতে চাই, যেখানে একটা ভুক্তিমূলক সমাজ, রাজনীতি, সেই জায়গাটার জন্য কিন্তু সংস্কারটা খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা আছেন তারা সবাই এটার গুরুত্বটা বুঝতে পারছেন এবং বুঝছেন হয়তো, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের যে নেগোসিয়েশনটা সবসময় চলবে, রাজনীতির ফিল্ডটাই হচ্ছে নেগোসিয়েশন, সেখানে এই বিষয়টা আমার কাছে মনে হয় তারা মাথায় রাখবেন এবং তাদেরকে একটা যথেষ্ট সময় বোধহয় দেওয়া উচিত, সেই চিন্তাটাও একটু রাখা উচিত। সময়টা তো খুবই আপেক্ষিক। আপনার কাছে যথেষ্ট যেটা মনে হতে পারে আমার কাছে নাও মনে হতে পারে, সেই জায়গাটা আমি মনে করি, যেটা আমি লিখেছিলাম, আমার মনে হয় 8ই অগাস্টে আমি একটা আর্টিকেল লিখেছিলাম, একটা রাজনৈতিক মতৈক্য দরকার বাংলাদেশে এই মুহূর্তে সামনে আগানোর জন্য, একটা পলিটিক্যাল কনসেনসাস দরকার। সেই কনসেনসাসের জন্য অন্তর্বর্তীকালীন সরকার তারা আমার মনে হয় বিভিন্ন সময় তারা আলোচনা করছেন রাজনৈতিক দলগুলোর সাথে, সে আলোচনাটা চালিয়ে যেতে হবে, এবং একটা যদি মতৈক্যে পৌঁছানো যায় যে মিনিমাম কতটুকু সময় দেওয়া যায়, মিনিমাম 1 বছর, মিনিমাম 2 বছর, যেটাই হোক তার আলোচনা করে সেই আলোচনাটা একটা জায়গায় থাকা উচিত মতৈক্য। তা না হলে যেটা হবে, যেটা আমার ভয়, যদি ওরকম একটা মতৈক্য না থাকে, তাহলে যদি রাজনৈতিক অসহিষ্ণুতা আবার যদি গ্রাস করে আমরা আরো পিছিয়ে যাব, তাহলে কিন্তু এই সংস্কার কর্মসূচিগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে, এবং আমাদের যে একটা ট্রান্সফরমেশন অথবা ট্রানজিশনের কথা বলছি, একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের, সেই জায়গাটা বাধাগ্রস্ত হবে। নিশ্চয়ই স্যার, আমরা একটু সংস্কার বিষয়ে যেহেতু আসলো, আমরা আপনার কাছে যেটি আপনি আগে থেকেই বলতেন, আসলে অনেক দিন ধরে বলে আসছিলেন, আমরা ব্যাংক খাতে একটা কমিশনের কথা বলে আসতেন, এবং ব্যাংক খাতে সব থেকে যে রুগ্ন অবস্থা, ভঙ্গুর অবস্থা, যেটি আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার মতো বেহাল দশা আমরা দেখেছি, সেটির চিত্র এখনও আমরা লক্ষ্য করছি। ইসলামী ধারার ব্যাংকগুলোর দিকে তাকালে মানুষ এখনও উদ্বেগে রয়েছেন, তারা টাকা তুলে নিচ্ছেন, এই ব্যাংকগুলো বুঝিয়ে আজকে বন্ধ হয়ে যাচ্ছে, কালকে দেউলিয়া হয়ে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে সেখানে আমরা আর্থিক খাতে নতুন যে নেতৃত্ব, ডক্টর আহসান মনসুরের কথা বলছিলেন, আমরা নিঃসন্দেহে তাকে জানি যে তিনি একজন ভীষণ অভিজ্ঞ মানুষ। সেখানে আসলে কি ধরনের আশা দেখছেন? ব্যাংক খাতে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে, চাপ রয়েছে, এই বুঝি ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে। সেখানে আপনার কাছে একটু যদি মূল্যায়ন করতে বলা হয়। ব্যাংক খাতের যে কঠিন অবস্থা, এটা মনে হয় আমরা কেউ অস্বীকার করবো না, সবাই স্বীকার করব, এবং এই কঠিন অবস্থা কিন্তু এই মুহূর্তে না, এটা কিন্তু দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যার। আমি যেটা আশা করব যে সাধারণ মানুষ যেন এই ব্যাংক নিয়ে আতঙ্কিত না হয়। সমস্যা আছে, সমস্যা খুব জটিল হয়েছে, কিন্তু যেটা আশাবাদী হওয়ার ক্ষেত্রে, মানে আমাদেরকে যেটা আশাবাদী করে, যেটা আমরা অতীতে আমরা আশাবাদী হতে পারিনি, সেটা হচ্ছে যে এই সমস্যাগুলো সমাধানের জন্য এখন খুব জোরে সোরে চেষ্টা করা হচ্ছে, খুব আন্তরিকভাবে চেষ্টা করা হচ্ছে, এবং যখন এই সমাধানের একটা আন্তরিকতা থাকে সমাধান করার জন্য, এবং বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয় যে সমাধানের একটা সঠিক পদক্ষেপগুলো নেওয়ার একটা চেষ্টা আছে, আমি মনে করি আতঙ্কিত হওয়ার কিছু নেই। উদ্বেগের জায়গাটা সবসময় থাকবে, এবং আমি আশা করব যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে ইতিমধ্যে, এবং সামনের দিনগুলো যে পদক্ষেপগুলো নেওয়ার কথা বলা হচ্ছে, এগুলো যদি বাস্তবায়ন শুরু করে, তাহলে কিন্তু এই মানে উদ্বেগের জায়গাটা কিছুটা হলেও কমে আসবে। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে ব্যাংক খাত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এবং অপেক্ষা একটু ধৈর্য ধরা দরকার যে পদক্ষেপগুলো নিয়েছিল কতটুকু কার্যকর হবে। কিছু কিছু জায়গায় ব্যাংকিং সেক্টরে এখনও নীতিগত কিছু পরিবর্তন করা দরকার, কিছু কিছু জায়গায় প্রশাসনিক কিছু পরিবর্তন প্রয়োজন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কিছু জায়গায় যেটা দরকার আছে, বাংলাদেশ ব্যাংক কীভাবে তার স্বাধীন ভূমিকা পালন করতে পারে, সেই ক্ষেত্রে হয়তো নীতিগত কিছু সংস্কারের প্রয়োজন আছে, এবং খেলাফি ঋণের বিরুদ্ধে একটা শক্তিশালী পদক্ষেপ নেওয়ার ব্যাপার আছে। যারা ঋণ খেলাফি হয়েছে, যারা এইসব বছর পর বছর তারা পার পেয়ে গেছে, তাদেরকেও কীভাবে একটা আইনের আওতায় সঠিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, এই সমস্ত কিছু যদি করা যায়, তাহলে আমি মনে করি আস্থার যে সংকটটা আছে এই মুহূর্তে ব্যাংকিং খাতে, সেটা অনেকটাই পরিস্থিতির উন্নতি ঘটবে। এটা আমি মনে করি একটা চলমান প্রক্রিয়া। আমি মনে করি আমরা সঠিক পথে আগাচ্ছি, এবং কিছুটা ধৈর্য ধরতে হবে। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে আরও কথা বলবো। দর্শক, অর্থনীতি ভাবনায় আজকে আমাদের সঙ্গে ডক্টর সেলিম রায়হান রয়েছেন, নির্বাহী পরিচালক সানেম এবং অর্থনীতিবিদ। আমরা অর্থনীতি ভাবনায় আরও আলোচনা করতে চাই। ছোট্ট আরেকটা বিরতির পর আশা করি আমাদের সাথে থাকবেন।
দর্শক, আরও একবার স্বাগত অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি সমসাময়িক অর্থনীতির নানা চ্যালেঞ্জ নিয়ে এবং সমাধানের পথ খুঁজবার চেষ্টা করছি। এই সংকটের সময়ে অর্থনীতি কীভাবে গতি ফিরে পেতে পারে তা নিয়ে কথা বলছেন। আমাদের সঙ্গে ডক্টর সেলিম রায়হান রয়েছেন, নির্বাহী পরিচালক সানেম। আরও একবার স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। ছোট ছোট করে যে বিষয়গুলো একটু জানতে চাইবো। আপনি সম্প্রতি যেটি বলছিলেন আমাকে, যে আপনি বোধহয় একমাত্র যিনি দুটি কমিটিতে কাজ করছেন, একই সাথে শ্বেতপত্র কমিটি, হোয়াইট পেপার কমিটি, একই সাথে রেভিনিউ মোবিলাইজেশন কমিটি। একটু যদি রেভিনিউ মোবিলাইজেশন কমিটিটার উদ্দেশ্য নিয়ে আমাদেরকে বলেন, যে এটি আসলে রিফর্মের ক্ষেত্রে কী ধরনের ভূমিকা রাখবে। আমরা জানি যে রেভিনিউ একটা বড় ধরনের হতাশার জায়গা ছিল আমাদের রিফর্মের ক্ষেত্রে গত কয়েক বছর ধরেই। এটা নিয়ে হয়তো আরেকটু সময় লাগবে আমাদের বুঝতে, কারণ আমাদের এখনো কমিটির মিটিং হয়নি। আর হয়তো কমিটির বিষয়ক আলোচনা আমি খুব বেশি করা উচিত না, সেটা আমরা জানতে চাইবো। কিন্তু হয়তো মূল উদ্দেশ্যটা হবে যে আমরা জানি যে আমাদের রাজস্ব আদায়ের ক্ষেত্রে, আহরণের ক্ষেত্রে আমাদের ব্যর্থতা সুবিদিত। আমরা যদি কর জিডিপির অনুপাত দেখি বাংলাদেশের, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে নিম্ন কর জিডিপির অনুপাতের মধ্যে একটা, এবং গত দীর্ঘ প্রায় ১.৫ দশকে এই চিত্রে কোনো উন্নতি হয়নি। এবং তাতে যেটা হয়েছে, যত সরকার রাজস্ব আহরণের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, তত বেশি সরকার ঋণ নির্ভর হয়েছে দেশীয় সোর্স থেকে এবং বৈদেশিক সোর্স থেকে। এবং তার একটা ক্ষতিকর দিক, বিশেষ করে যখন ইনডিসক্রিমিনেটলি যখন ঋণ নিয়েছে সরকার, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে মূল্যস্ফীতিকেও বিভিন্নভাবে উস্কে দিয়েছে, বৈদেশিক সোর্স থেকে ইনডিসক্রিমিনেটলি ঋণ নিয়ে ঋণের একটা বোঝা বাড়িয়েছে, এবং এমন সব ক্ষেত্রে ঋণ নিয়েছে যেগুলো আমরা জানি যে কিছু কিছু প্রজেক্ট সে তো হস্তিতে পরিণত হয়েছে। তো এই পুরো বিষয়টার ক্ষেত্রে একটা মূল কেন্দ্রীয় বিষয় হচ্ছে যে তাহলে কিভাবে ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন অথবা রিসোর্স মোবিলাইজেশন করা সম্ভব, কী ধরনের সংস্কারগুলো করা যেতে পারে। তো আমার মনে হয় যে আমরা কমিটিতে হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এখনও মিটিং যেহেতু হয়নি, আমরা অপেক্ষা করছি। মাত্র এটা পরিপত্রটা আমরা দেখলাম জারি হয়েছে। তবে কেন্দ্রীয় বিষয়টা হবে যে কোন কোন সংস্কারগুলো করা দরকার এবং কিভাবে সামনের দিনগুলোতে সরকার নিজেই অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের ক্ষেত্রে, সম্পদ আহরণের ক্ষেত্রে আরও একটা উন্নতির চিত্র দেখতে পাবে। সেই জায়গাটাই আমাদের উদ্দেশ্য। স্যার, হোয়াইট পেপার কমিটি নিয়ে ঠিক প্রশ্ন নয়, যদিও আপনারা বসছেন নিয়মিত, প্রতি সপ্তাহে মিটিং করছেন, সেখানে আসলে কি ধরনের চিত্র পাচ্ছেন সেটি একটু বলা যাবে কিনা? আমার মনে হয় সেটা বলাটা আমার ঠিক সমীচীন হবে না। কিন্তু আপনার মনে আছে যে লাস্ট যে প্রেস ব্রিফিংয়ে সেখানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটা জিনিস পরিষ্কার করে বলেছেন যে হোয়াইট পেপার কমিটির মূল উদ্দেশ্যটা হবে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। মানে এটা অনেকটা হচ্ছে একটা বেজ লাইন সেট করা, যে আমাদের পরিসংখ্যানগত বড় ধরনের সমস্যা আছে। এবং আমরা দেখেছি যে অতীতের এই সরকার, আগের সরকার, তারা পরিসংখ্যানকে নানা রকমভাবে ম্যানিপুলেট করেছে। এবং সুতরাং আসলে কি আমরা সঠিক চিত্রটা জানি অর্থনীতির কী অবস্থা? আমরা যদি জিডিপি প্রবৃদ্ধির কথা বলি, কর্মসংস্থানের কথা বলি, মূল্যস্ফীতির কথা যদি বলি, ব্যাংকিং খাতের সমস্ত খাতেই, সুতরাং তথ্য উপাত্তের একটা বড় ধরনের সমস্যা আছে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আসলে এই খাতগুলোর প্রকৃত চিত্রটা কি, সংস্কারের কোন কোন জায়গাগুলো দরকার, তো সেটা। সুতরাং আমরা যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেদিনও বলেছিলেন সাংবাদিকদের সামনে, যে এখানে এক্সপেকটেশনটা যেন এরকম না হয় যে আমরা নিজেরা একটা সংস্কার কর্মসূচি হাজির করছি, সেটা কিন্তু নয়। আমাদের উদ্দেশ্য প্রধানত হচ্ছে এই মুহূর্তে অর্থনীতির চিত্রটা কি তার একটা শ্বেতপত্রের মাধ্যমে তুলে ধরা অন্তর্বর্তীকালীন সরকারের সামনে, যাতে তারা এই বেঞ্চমার্ক অথবা বেসলাইনের উপর ভিত্তি করে সামনের দিনে কর্মপন্থাগুলো নিতে পারেন। আমি যদি আমার বেঞ্চমার্কটা ঠিকমতো না জানি যে আমার আসলেই জিডিপি প্রবৃদ্ধি হার কত, আমার দারিদ্র্যের হার কত, আমার মূল্যস্ফীতি আসলেই কত, সেগুলো একটা বড় আলোচনার পরিসর। স্যার, মূল্যস্ফীতি নিয়ে একটু ছোট্ট করে জানতে চাইবো যে ডক্টর মনসুর বাংলাদেশ ব্যাংক যে ধরনের পদক্ষেপগুলো আসলে নিয়েছেন, সেটির আপনার কাছে কি মনে হয় যে একজন অর্থনীতিবিদ হিসেবে, একজন নাগরিক হিসেবে সেটি আসলে এক ধরনের সুফল নিয়ে আসবে কিনা? হয়তো সেটি একটু সময় লাগতে পারে। এগুলো উনি যে মনিটারি পলিসির ক্ষেত্রে যে উদ্যোগগুলো নিয়েছেন, দিজ আর অল নেসেসারি বাট দিজ আর নট সাফিসিয়েন্ট। এবং এই কথাগুলো কিন্তু আমি দীর্ঘদিন ধরে বলে এসেছিলাম। আমি খুশিমত শুধু এই কথাগুলো আমি প্রথমে বলছিলাম, তারপরে দেখেছি অনেকেই বলেছেন। সেটা হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে 3টা বিষয়ের সমন্বিত উদ্যোগ দরকার: মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থাপনা। এবং মুদ্রানীতির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সঠিকভাবেই ডক্টর হাসানুল মনসুর যে পদক্ষেপগুলো নিচ্ছেন, এগুলো হচ্ছে একটা সাইড।
কিন্তু রাজস্ব নীতির ক্ষেত্রেও কিন্তু আমাদের দেখতে হবে যে এরকম একটা উচ্চ মূল্যস্ফীতির পরিস্থিতিতে, এবং আমরা এটাও দেখেছি যে যখন এক্সচেঞ্জ রেটের বড় ধরনের ডিভ্যালুয়েশন হলো, সেটাও কিন্তু মূল্যস্ফীতির উপর একটা বড় প্রভাব ফেলেছিল। সুতরাং আমদানিকৃত অনেক পণ্যের উপরে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে যে হারে শুল্ক হার কমানো দরকার ছিল, মানে বিষয়টা হচ্ছে, আমি যদি এভাবে একটু সংখ্যার অঙ্কের হিসাবে বলি, সরকার কিন্তু সমপরিমাণ রেভিনিউ আদায় করতে পারত, যেহেতু মূল্য মানে আন্তর্জাতিক দাম বেড়ে গেছে, প্রাইস বেড়ে গেছে, এক্সচেঞ্জ রেটের একটা ডিভ্যালুয়েশন হয়েছে, শুল্কের হার কমিয়েও সমপরিমাণ কর আদায় করতে পারতো। কিন্তু যেটা করেছিল যে শুল্কের হার যেহেতু আগেরটাই ছিল, কর আদায় অনেক হয়েছে, কিন্তু যেহেতু শুল্কের হার একটা উচ্চ মূল্যের উপরে ধার্য হয়েছে, পূর্বে শুল্ক হার, ওই আমদানিকৃত পণ্যের দামও কিন্তু বেড়ে গেছে। সুতরাং এই যে একটা অ্যাডজাস্টমেন্ট, সেটা দরকার ছিল। আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যে গোষ্ঠীতন্ত্রের আধিপত্য দেখেছি আগের সরকারের আমলে, এবং সেই গোষ্ঠীতন্ত্রের আধিপত্য কিন্তু বাজারের ক্ষেত্রেও দেখেছি আমরা। বিভিন্ন পণ্যের উপরে আমরা দেখেছি যে একটা ম্যানিপুলেট করা, নানাভাবে পণ্যের সরবরাহের ক্ষেত্রে একটা সংকট সৃষ্টি করে অথবা দামকে তারা নির্ধারণ করা, যেগুলোকে আমরা বলি অ্যান্টি কম্পিটিটিভ প্র্যাকটিসেস, প্রতিযোগিতাকে নিরুৎসাহিত করার জন্য অথবা প্রতিযোগিতা বিমুখ যে ধরনের অ্যাক্টিভিটিস, এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। সুতরাং আমি বিভিন্ন সময় দাবি তুলেছিলাম যে বাংলাদেশ ব্যাংক, মিনিস্ট্রি অফ কমার্স এবং ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তাদের কিন্তু একসাথে বসতে হবে, এবং একসাথে বসে তাদের কিন্তু সমন্বিত উদ্যোগ এবং সমন্বিত নীতি পরিকল্পনাগুলো করতে হবে। সেটার রিফ্লেকশন হয়তো আমরা বাজারে দেখতে পাবো। সুতরাং বাংলাদেশ ব্যাংক যেটা করেছেন, আমি এটাকে অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু এটা এখনও যথেষ্ট না। আমি এখনও সেই সমন্বিত উদ্যোগটা সেভাবে দেখতে পাচ্ছি না। জি স্যার, শেষ কথা, শেষ মন্তব্য নিতে চাই, আমাদের সময়ও শেষ। সব মিলিয়ে আসলে আপনি কতখানি আশাবাদী এই অর্থনীতি আমাদের মূল্যস্ফীতি কমে আসবে অথবা সার্বিক অর্থনীতি চাঙ্গা করবার ক্ষেত্রে? আশাবাদী তো হতে চাই, এবং আশাবাদী আমি অবশ্যই, কিন্তু আমি রিস্ক ফ্যাক্টরগুলোকে আমি হয়তো অর্থনীতিবিদ হিসেবে বেশি গুরুত্ব দেব। আমার যদি রিস্ক ফ্যাক্টর যেগুলো আমি বললাম, যে উদ্যোগগুলোর সমন্বিত হওয়া দরকার, রাজনৈতিক অস্থিরতাকে কমাতে হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফিরিয়ে আনতে হবে, প্রশাসনের উপরে অন্তর্বর্তীকালীন সরকারের একটা কন্ট্রোল আনতে হবে, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দেখাতে হবে যে তারা আসলে একটা সরকার হিসেবে এক্সিস্ট করেন, সমস্ত তাদের উপর নিয়ন্ত্রণ আছে, তাহলে আমি মনে করবো তার সুফলগুলো আমরা পেতে পারবো। নিশ্চয়ই স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় আপনাকে ধন্যবাদ দিয়েছেন। দর্শক, আমরা অর্থনীতি ভাবনা আজকের মতো শেষ করছি। আশা করব নতুন এই বাংলাদেশ নতুন নেতৃত্বের হাত ধরে পরিবর্তনের পথেই এগিয়ে যাবে এবং সেটি ইতিবাচক বাংলাদেশ হবে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও নতুন অতিথি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন।